নমস্কার, রাজনীতির সাম দাম দণ্ডভেদের আরো একটা এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ময়ূক এবং শুভ্রাংশু রয়েছি। আপনারা জানেন যে ভোট এসে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে, প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন এবং বিভিন্ন জায়গাতে অনেক হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। অনেক জায়গাতে মানুষ বিপুল রকম সাড়া দিচ্ছে। এবার তাহলে কি সত্যি সত্যি পরিবর্তন আসছে, নাকি আবার প্রত্যাবর্তনের সম্ভাবনাও রয়েছে? কোনটা চলছে? এর মধ্যেই আমাদের সঙ্গে স্টুডিওতে এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রের এক প্রার্থীও রয়েছেন। ময়ূক, এই নির্বাচনে প্রার্থী, ভোটের ক্যাম্পেন, তার সঙ্গে অনেক স্লোগান, গান, সবকিছু মিলিয়ে তো পাবলিক তো অন্য কথা বলছে। এবার পাবলিক অন্য কথা বলছে এবং পাবলিক রাসবিহারী কেন্দ্রের যারা মানুষজন তারা কিন্তু বরাবরই একটা শিক্ষিত বাঙালি, একদম বাঙালি বাবু, যাতে যে স্টিরিওটাইপ করে দেওয়া হয়, সে বাঙালি বাবুদের দেখতে অভ্যস্ত। এবং বিজেপি আগেও আমরা দেখেছিলাম কর্নেল সুব্রত, লেফটেন্যান্ট কর্নেল সুব্রত সাহা ছিলেন এবং এখন স্বপনদা এই মুহূর্তে রয়েছে। শুভ্রাংশুদা, স্বপনদা আমাদের সাথে রয়েছেন, মানে এটা আমরা পডকাস্টের মতনই করতে পারি। স্বপন বাবু, আপনি ভুলে যেতে পারেন ক্যামেরা রয়েছে। মানে একসময় প্রাক্তন সাংবাদিক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ, এবারের রাসবিহারীর ক্যান্ডিডেট, পদ্মফুলের অন্যতম প্রতীক। দেখো ময়ূক, তুমি যেটা বললে যে বাবু, বাঙালি বাবু, একদম আমি হচ্ছি একদম কুইন্টিসেন্সিয়াল বাঙালি বাবু, এটা শুনে অনেকে হয়তো হাসবে। কেন আমাকে অনেকে মনে করে যে তুমি একটু বেশি পাশ্চাত্য কালচার নিয়ে তুমি একটু সাহেবিপানা আছে তোমার, তুমি এক্স্যাক্টলি বাঙালি। কিন্তু বাঙালি বাবু হয়তো সেটাই আগেকার বাঙালি বাবু ছিল। কিন্তু সারা পশ্চিমবঙ্গ তো মনে করে যে রাসবিহারী, লেক মার্কেট, গোলপার্ক, মানে বিভিন্ন জায়গাগুলো, সেগুলো হচ্ছে এই ধরনের বাঙালিদের জন্যই, যারা অ্যাকচুয়ালি রয়েছে পশ্চিমবঙ্গে, ভাবনা চিন্তা করছে। কিন্তু ভাবনা চিন্তার দিক থেকে তারা একদম ইন্টারন্যাশনাল, মানে প্রকৃত অর্থে মতো ইন্টারন্যাশনাল নয়। দেখো, ওই দক্ষিণ কলকাতা বলতে আমাদের পরিবার ওখানে প্রায় গত 100 বছর ধরে আছে। আমার মার দিক থেকে দেখতে গেলে 1930 সাল থেকে ভবানীপুরে ওনাদের বাড়ি, আর আমার বাবার দিক থেকে 1942 থেকে আমরা ওখানে বালিগঞ্জ প্লেসে। তো ওই, আর আমি এখন থাকি মহানির্বাণ রোডে, মানে একদম হার্ট অফ দক্ষিণ কলকাতা। তো দক্ষিণ কলকাতা যদি বলতে যে বাঙালিয়ানাটা আছে, তারও একটা আলাদা বাঙালিয়ানা। উত্তর কলকাতার একটা আলাদা বাঙালিয়ানা, এখানকার আলাদা বাঙালিয়ানা। হয়তো এটাতে একটু সাহেবিপনা ঘেঁষে গেছে, তো সেটার আমি হয়তো একটা কোনো বাই প্রোডাক্ট। এটার সঙ্গে এখন ভারতবর্ষে কিছুটা দিল্লি, কিছুটা বিদেশ, সব মিশিয়ে একটা হয়ে গেছে। ঘটনাটা হচ্ছে, উনি যে অঞ্চলে ভোটে দাঁড়িয়েছেন, ঠিক সেই অঞ্চলে আমি যখন এসেছিলাম, একবার প্রথম এসেছি কলকাতা, আমি এসে দেখছি লেক মার্কেট জায়গাটার নাম। তো আমি আমাদের ওখানে একটা কেবলস কোম্পানি আছে, তার গেস্ট হাউসে ছিলাম। তো ওখানে একজন ঠাকুমা তার নাতির জন্য ফুল কিনতে এসছে। তো সে নাতি বায়না করেছে, না কি ফুল? টিউলিপ ফুল। আমি এসছি ওখান থেকে, আমরা আসানসোল থেকে, যেখানে টিউলিপ ফুল আমরা বয়ে দেখেছি, সেখানে একজন ঠাকুমা তার নাতির জন্য টিউলিপ ফুল কিনবে। সে বলছে আমার ওই কালারের, ওই রঙের টিউলিপ ফুলটা চাই। আমি ভাবতে পারি না যে বাংলার বুকে কেউ টিউলিপ ফুল কিনতে যেতে পারে। সেখানে উনি দাঁড়িয়েছেন, সেই বাবু কালচারের যে কথাটা, এইটাই স্বপনদা, এটাই তো বাংলা ছিল, এটাই কলকাতা ছিল। মনে হয় না যে অবনমন ভয়ঙ্কর ভাবে হয়েছে? দেখো, কলকাতা বলতে আমি এটাই জানতাম, কলকাতা এক ধরনের একটা কসমোপলিটন কলকাতা। আমি যখন স্কুলে ছিলাম, আমাদের ক্লাসে 2জন জুইশ ছাত্র ছিল, 3জন অ্যাংলো ইন্ডিয়ান ছিল, আরো একজন কি একটা ছিল যেন, আমি ভুলে গেছি। তো আর মারোয়াড়ি স্টুডেন্টস ছিল, বাঙালি স্টুডেন্টস ছিল, সবাই মিলে একটা ছিল। এখন প্রায় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিটা প্রায় চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে, অস্ট্রেলিয়া, ক্যানাডা চলে গেছে। জুজরাও প্রায় মোটামুটি ইসরায়েলে চলে গেছে। ওই ধরনের যে ওই দিকটা কলকাতার একদম সংকীর্ণ হয়ে গেছে। এখন আরেকটা খারাপ জিনিস, সেটা আমি লক্ষ্য করছি, এটা শুধু কলকাতা না, শুধু বাংলায় যেটা হয়েছে, যে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ভারতবর্ষের মধ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি। আমার কাছে, আমি এটাই খুব কড়া শব্দ এটা, কিন্তু
কিন্তু এবং এটা লাইভ টেলিভিশনে, ন্যাশনাল টেলিভিশনে যাচ্ছে। আমি এটা ইচ্ছে করে বলছি। এবং আপনি এডিটর, সাব এডিটর হিসেবে প্রত্যেকটা শব্দ মেপে আমি এটা বলছেন অপ্রাসঙ্গিক হেডলাইন করলাম। কেন কেন আমি কেন আমি অপ্রাসঙ্গিক মনে বলছি, হচ্ছে? তুমি দেখো যে আজকাল কোনো মেধাবী ছাত্রছাত্রীরা স্কুল শেষ করলো এখানে, তাদের প্রথম কি একটা ওয়ান ওয়ে টিকিট কোনো জায়গায় ইউনিভার্সিটিতে চলে যায়। এমনকি আমি কদিন আগে ভুবনেশ্বরে গেছিলাম, ভুবনেশ্বরে একটা এডুকেশন হাব মতো ঠিক, হয়েছে, ঠিক, ঠিক। সেখানে আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে থেকে স্টুডেন্টস আসছে। আমি জিজ্ঞেস করলাম ছত্তিশগড় আর ঝাড়খণ্ড থেকেই কি বেশি? বললো না, সেটা তো আছেই, কিন্তু একটা বড় অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট। তো এটা কি সেই কলেজ পড়ার জন্য, নাকি এবার যেরকম দেখছি মানে যে মাধ্যমিক পাশ করার পর মানে হায়ার স্কুলের জন্য অনেকে চলে যাচ্ছেন? মানে আগে গ্র্যাজুয়েশন করে হায়ার স্টাডি করার জন্য যেতেন, কিন্তু এখন সেটাও নয়। আমার মনে আছে আমি যখন স্কুল শেষ করলাম তখন আমি বললাম যে দেখো, আমি 3 বছরে আমার বিএ ডিগ্রি কমপ্লিট করতে চাই। তখন নকশাল আন্দোলন তুঙ্গে, হ্যাঁ, তো 5 বছর লাগছিল প্রায়, কেন এত ডিসরাপশন এই তো আমি স্ট্রেট, আমরা 3 জনে কলেজে স্কুল থেকে আমরা বললাম যে আমরা দিল্লি যাচ্ছি। আমরা 3 জনেই সাংবাদিক হয়ে গেলাম, সেটা একটা আলাদা গল্প। কিন্তু তখন আমার একজন ছোড়দাদু আমাকে বললো, তুমি দিল্লি যাচ্ছ, তো দিল্লিতে ভালো কলেজ আছে তো? আচ্ছা আচ্ছা, আমার তো ভালো কলেজ মানে দিল্লি বুঝি। তখন বাঙালিদের মধ্যে একটা অহংকার ছিল, ঠিক। হ্যাঁ, সে অহংকারটা যে আমরাই শ্রেষ্ঠ, আর হয়তো তার একটা ভিত্তি ছিল, সত্যি আমি বলছি না যে এটা ভিত্তিহীন ছিল। সেই অহংকারটা এখন তো কোল্যাপস তো করেই গেছে। এখন উল্টে আমরা 1/1 পরিযায়ী শ্রমিক হচ্ছে, কেউ কেউ স্কিল্ড পরিযায়ী শ্রমিক, কেউ কেউ আনস্কিল্ড পরিযায়ী শ্রমিক, এইটাই হয়ে গেছে। দিল্লি গিয়েও মানে আপনি বাঙালি দিল্লিতে পড়তে গেছেন, দিল্লি বড় কলেজে পড়েছেন, তারপর দিল্লিতে যে কাজটা করছেন সাংবাদিকতা সেই 85 সাল থেকে, তারপর তো দাপিয়ে কাজ করেছেন। একজন বাঙালি দিল্লি গিয়ে দাপিয়ে কাজ করছে, আপনার বন্ধু বান্ধবরা অনেকে বাঙালি ছিলেন যারা দাপিয়ে কাজ করছেন, সেই জায়গাটাও তো মনে হয় এখন আর তেমন দাপিয়ে কাজ করার যে ব্যাপারটা। কেন না, সেটা আমি বলবো না। দেখুন, বাঙালিদের একটা জায়গা আছে, সেটা অনেকে বলে যে না, বাঙালি বলেই তোমাকে একটু দাবিয়ে রাখছে, সেসব কিছু না, না। দাবিয়ে রাখা না, দাপিয়ে কাজ করে, মানে সেই জায়গাটা মানে খুব ভালোভাবেই আমি বলতে পারি যে দিল্লিতে একটা সময় ছিল যে সাংবাদিকতার জগতে ওরা বলতো বেঙ্গলি মাফিয়া। বেঙ্গলি হ্যাঁ, মাফিয়া মানে পুরোপুরি মনোপলি চলতো বাঙালিদের। হ্যাঁ, বাঙালিদের একটা বিরাট দখল ছিল। তারা সবাই যে কলকাতার বাঙালি তা না, প্রবাসী বাঙালিও অনেক ছিল। কিন্তু এটা ঠিক যে একটা কলকাতা থেকে বড় অংশ ইন্টেলেকচুয়াল রেফিউজিস হয়ে গেল। ইন্টেলেকচুয়াল রেফিউজিস, হ্যাঁ, মানে কিরকম ব্যাপারটা হলো যে এখানে কোনো সুযোগ নেই। তারা যদি সাংবাদিকতায় নিজেদের আরো বড় করে হতে চায়, তখন মনে রেখো প্রিন্ট জার্নালিজমের যুগ ছিল, টিভি প্রায় ছিলই না, দূরদর্শন ছিল, মানে ওটাকে নাম খাওয়াতে ওটা কেউ যেত না। তো প্রিন্টে দেখতে গেলে তখন বাঙালিরা বললো যে কি করব, কেউ যদি বাংলায় লিখতো সে ঠিক আছে, তাও তার নাম যদি করতে হতো বড় কাগজ, তারা দিল্লিতে ব্যুরোতে যদি থাকতে পারতো, তারা তাদের একটা খুব একটা কি বলবো গুরুত্ব একটা থাকতো, স্পেশাল গুরুত্ব থাকতো। আমি নাম করছি না, কিন্তু অনেক সাংবাদিক সেরকম হয়েছে। আর যারা ইংরেজিতে দক্ষ ছিল তাদের কাছে বাংলা মিডিয়াটা খুবই ছোট, সংকুচিত, কলকাতায় থেকে কোনো লাভ নেই। কিন্তু 30-40 বছর আগে কলকাতা ওয়াজ দ্য হেডকোয়ার্টার্স, তুমি কলকাতায় থাকতে পারতে। আমি যখন আরম্ভ করেছি আমার প্রথম কাজ ছিল স্টেটসম্যানে। স্টেটসম্যানে তুমি ভাবতে পারো না তখন আমাদের মধ্যে কি একটা অহংকার ছিল, একদম আমরা একদম টপ, মানে সাহেবি জায়গা, একটু